আজ 14ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস। 1947 সালের এই দিনে অখণ্ড ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে জন্ম নিয়েছিল একটা নতুন রাষ্ট্র পাকিস্তান। এই রাষ্ট্রের জন্মের পেছনে এই বাংলার অবিসংবাদিত নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাশিম বা তরুণ শেখ মুজিবুর রহমানের মতো নেতাদের সক্রিয় ভূমিকা ছিল কিংবদন্তি তুল্য। তাদের স্বপ্ন ছিল ভারতের সংখ্যাগুরুদের শাসনে পিষ্ট হতে থাকা ভারতের সংখ্যালঘু মুসলমানদের জন্য একটা স্বতন্ত্র আবাসভূমি। এই স্বপ্নের পরিধি ছিল আরও অনেক বড়। এই স্বপ্নে যে কেবল শুধু মুসলমানই ছিল এমনটা না। সেই স্বপ্নে বিভোর হয়ে যিনি একটা অবিশ্বাস্য পদক্ষেপ নিয়েছিলেন তিনি একজন হিন্দু নেতা, যোগেন্দ্রনাথ মণ্ডল। তফসিলি সম্প্রদায়ের এই অবিসংবাদিত নেতা শুধুমাত্র পাকিস্তানে যোগ দেননি, তিনি ছিলেন দেশটির অন্যতম প্রতিষ্ঠাতা, প্রথম আইন ও শ্রমমন্ত্রী। তার গল্প পাকিস্তানের জন্ম ইতিহাসের এক বিস্তৃত আখ্যান, এক মহৎ স্বপ্নের উত্থান এবং এক করুণ পতনের দলিল, যা আজকের বাংলাদেশে অনেক বেশি প্রাসঙ্গিক। কে ছিলেন এই যোগেন্দ্রনাথ মণ্ডল? 29শে জানুয়ারি 1904 অবিভক্ত বাংলার বাখরগঞ্জ অর্থাৎ বর্তমান বরিশালে এক নমশূদ্র পরিবারে তার জন্ম হয়। জন্মগতভাবেই তিনি ছিলেন সমাজের সেই স্তরের মানুষ যাদের শতাব্দী ধরে শোষণ আর বঞ্চনা ছাড়া কিছুই জোটেনি। আইন থেকে পাশ করেও তিনি পেশাগত জীবনে চেয়েছিলেন ব্রতী হতে অধিকারহীন মানুষের জন্য তাদের মুক্তির সংগ্রামে। তার লক্ষ্য ছিল একটাই, যাদের কোনো আওয়াজ নেই সেই তফসিলি সমাজের কণ্ঠস্বর হওয়া। 1937 সালের সাধারণ নির্বাচন ছিল তার রাজনৈতিক জীবনের প্রথম বড় মাইলফলক। তিনি বাখরগঞ্জ থেকে সাধারণ আসনে প্রতিদ্বন্দ্বী হয়ে জয়ী হন। একজন তফসিলি নেতার সাধারণ আসনে জয়লাভ ছিল তৎকালীন রাজনীতিতে একটা অকল্পনীয় ঘটনা। এটি প্রমাণ করেছিল যোগেন্দ্রনাথ শুধু নিজ সম্প্রদায়ের নন, বরং বৃহৎ জনগোষ্ঠীর নেতা হয়ে ওঠার ক্ষমতা রাখেন। এরপর তিনি প্রায় 20 জন তফসিলি বিধায়ককে নিয়ে গড়ে তোলেন ইন্ডিপেন্ডেন্ট শিডিউল কাস্ট পার্টি, যা বাংলার রাজনীতিতে এক নতুন নির্ধারক শক্তি হিসেবে পরিণত হয়। যোগেন্দ্রনাথ মণ্ডলের পাকিস্তান সমর্থনকে বুঝতে হলে তৎকালীন সামাজিক সমীকরণ বোঝাটা জরুরি। তিনি জানতেন উচ্চ বর্ণের হিন্দু সমাজ দ্বারা মুসলিম এবং তফসিলি উভয় সম্প্রদায়ই শোষিত ও বঞ্চিত হয়। তিনি দেখেছিলেন কংগ্রেসের রাজনীতি মূলত উচ্চ বর্ণের হিন্দুদের স্বার্থ রক্ষা করছে, তাই মুসলিম লীগের সঙ্গে জোটবদ্ধ হন তিনি। এমন একটা রাষ্ট্র গড়তে চেয়েছিলেন যেখানে বর্ণপ্রথা ও অর্থনৈতিক শোষণ দুইটা থেকেই দলিত সম্প্রদায় আর মুসলমানরা একসঙ্গে মুক্তি পাবে। এই আদর্শিক বোঝাপড়া থেকেই তিনি মুসলিম লীগের সঙ্গে হাত মেলান। ডক্টর আম্বেদকরকে গণপরিষদে জিতিয়ে আনার পেছনেও তার ভূমিকা ছিল অপরিসীম। মোহাম্মদ আলী জিন্নাহর আহ্বানে সাড়া দিয়ে তিনি পাকিস্তানের স্বপ্নকে নিজের স্বপ্ন করে নিয়েছিলেন। তার কাছে পাকিস্তান ছিল শুধু মুসলমানদের রাষ্ট্র নয়, বরং উপমহাদেশের সমস্ত নিপীড়িত মানুষের মুক্তির ঠিকানা। 15ই আগস্ট 1947 পাকিস্তানে জন্ম হলো। যোগেন্দ্রনাথ মণ্ডল হলেন এর প্রথম আইন ও শ্রমমন্ত্রী। শুধু তাই নয়, তিনি পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন। একজন হিন্দু হয়েও ইসলামী ভাবাদর্শে গঠিত একটা রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ পদে থাকা ইতিহাসে একটা বিরল মুহূর্ত। এটা ছিল সেই স্বপ্নের চূড়ান্ত প্রতিফলন, যেখানে ধর্ম নয় বরং সামাজিক সাম্যই হবে রাষ্ট্রের ভিত্তি। কিন্তু এই স্বপ্ন বেশিদিন স্থায়ী হয়নি। স্বাধীনতার বছর না ঘুরতেই পাকিস্তানের রাজনৈতিক চরিত্র দ্রুত বদলাতে থাকে। লিয়াকত আলী খানের সরকার ধীরে ধীরে একটা কট্টর ধর্মভিত্তিক রাষ্ট্রের পথে হাঁটতে শুরু করে, যেখানে অমুসলিমদের কোনো স্থানই ছিল না। যোগেন্দ্রনাথ যে সমতা ও অধিকারের স্বপ্ন দেখেছিলেন তা রাষ্ট্রের নীতির প্রতিটা স্তরে পদদলিত হতে শুরু করে। প্রশাসন, পুলিশ এবং সামাজিক জীবনে হিন্দুদের, বিশেষ করে তফসিলি সম্প্রদায়ের ওপর নেমে আসে পরিকল্পিত বৈষম্য আর নিপীড়ন। 1950 সালের ভয়াবহ দাঙ্গা ছিল কফিনে শেষ পেরেক। যোগেন মণ্ডল দেখলেন যেই রাষ্ট্রকে তিনি নিজের হাতে গড়ে তুলেছিলেন সেই রাষ্ট্রই তার সম্প্রদায়কে সুরক্ষা দিতে পুরোপুরি ব্যর্থ। তার চোখের সামনেই তার স্বপ্নটি একটা দুঃস্বপ্নে পরিণত হচ্ছিল।
8 অক্টোবর 1950 যোগেন্দ্রনাথ মণ্ডল প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানকে একটা দীর্ঘ এবং ঐতিহাসিক পদত্যাগপত্র জমা দিলেন। এই চিঠি কেবল একজন মন্ত্রীর পদত্যাগপত্র ছিল না, এটা ছিল একটা স্বপ্নের আনুষ্ঠানিক মৃত্যু। চিঠিতে তিনি তুলে ধরেন কিভাবে পরিকল্পিতভাবে পাকিস্তানে হিন্দু ও তফসিলিদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হচ্ছে। তিনি লেখেন, সামাজিক অবিচার, প্রশাসনিক পক্ষপাতিত্ব এবং রাষ্ট্রীয় মদতে চলা সহিংসতা তাকে এই সিদ্ধান্তে আসতে বাধ্য করেছে। যে রাষ্ট্রকে তিনি নিপীড়িত মানুষের মুক্তির আশ্রয় ভেবেছিলেন তা নিজেই একটা নিপীড়ক যন্ত্রে পরিণত হয়েছে। এই গভীর যন্ত্রণা নিয়েই তিনি পাকিস্তান ত্যাগ করেন, ফিরে আসেন ভারতে একজন স্বপ্নভঙ্গ মানুষ হিসেবে। জীবনের বাকিটা সময় তিনি পশ্চিমবঙ্গেই কাটিয়েছেন, মূলত উদ্বাস্তুদের পুনর্বাসনের জন্য কাজ করে গেছেন। 1968 সালে নীরবে নিভৃতে এই মহান নেতার জীবনাবসান হয়। যোগেন মণ্ডলের পাকিস্তান ত্যাগ ছিল একটা অমোঘ সতর্কবার্তা। তিনি যা 3 বছরে বুঝেছিলেন তা বুঝতে বাঙালি মুসলমানদের লেগেছিল আরও 2 দশক। যেই বৈষম্য আর বঞ্চনার শিকার হয়ে তিনি পাকিস্তান ছেড়েছিলেন, ঠিক একই ধরনের ভাষাগত, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়েছিল পূর্ব বাংলার বাঙালি মুসলমানেরা। তার স্বপ্নভঙ্গের কাহিনী আসলে ছিল বৃহত্তর বাঙালি জাতির স্বপ্নভঙ্গের পূর্বাভাস। পাকিস্তান নামক রাষ্ট্রটি তার কোনো সংখ্যালঘুকে, তা সে যে ধর্মেরই হোক, বা ভাষাগত সংখ্যালঘুকে, তা সে যে ভাষারই হোক, সম্মান বা অধিকার দিতে প্রস্তুত ছিল না। ইতিহাস থেকে দেখা যায় যে সেই উপলব্ধির অন্য নামই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম। 1971 সালে রক্তের বিনিময়ে বাঙালিরা সেই রাষ্ট্রকে প্রত্যাখ্যান করে, যা যোগেন করেছিলেন 1950 সালে একাই। প্রশ্ন হলো, বাংলাদেশে আজও কি যোগেন মণ্ডল প্রাসঙ্গিক? পাকিস্তান ভেঙে বাংলা হয়েছে। সদ্যপ্রয়াত যতীন সরকার যেমনটা বলেছিলেন, বাংলাদেশের জন্মদর্শনের ভেতরেই নিহিত ছিল পাকিস্তানের মৃত্যু দর্শন। আজ বাংলাদেশে প্রায় 1.5 কোটি হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস। যে অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশের জন্য মাওলানা ভাসানী, সোহরাওয়ার্দী এবং যোগেন মণ্ডল লড়াই করেছিলেন, সেই বাংলাদেশ কি আমরা গড়তে পেরেছি? উত্তর হচ্ছে না। আজ যখন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলি, তখন যোগেন মণ্ডলের আদর্শ আমাদের পথ দেখাতে পারে। তার রাজনীতি ছিল ধর্ম নয়, বরং শোষিতের ঐক্যের রাজনীতি। তিনি দেখিয়েছিলেন সাধারণ মানুষের দুর্দশার কোনো ধর্ম হয় না। আজকে বাংলাদেশে যোগেন মণ্ডলকে স্মরণ করার অর্থ হলো তার আদর্শকে বাঁচিয়ে রাখা। এর অর্থ হলো দেশের প্রতিটি সংখ্যালঘু নাগরিকের নিরাপত্তা আর সমান অধিকারকে নিশ্চিত করা। তার সাহসকে স্মরণ করার অর্থ হলো যখনই রাষ্ট্র তার কোনো নাগরিকের প্রতি অবিচার করবে, তখনই তার বিরুদ্ধে নির্ভয়ে কথা বলতে হবে, ঠিক যেমনটা তিনি তার পদত্যাগপত্রে বলেছিলেন। পাকিস্তানের স্বাধীনতা দিবসে যোগেন্দ্রনাথ মণ্ডলের গল্প আমাদেরকে মনে করিয়ে দেয়, রাষ্ট্র শুধু মাটি বা পতাকার নাম নয়, রাষ্ট্র হলো একটা প্রতিশ্রুতি। যে রাষ্ট্র তার সব নাগরিককে সমান চোখে দেখে না, রাষ্ট্রের প্রতিশ্রুতি রক্ষা করতে পারে না, সেই রাষ্ট্রের পতন অনিবার্য। একটা সত্যিকারে অসাম্প্রদায়িক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন করতে না পারলে শুধু যোগেন্দ্রনাথ মণ্ডল হেরে যান না, হেরে যায় রাষ্ট্রের মানবতাবাদী ধারণা। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।